বাউন্ন সালে ভাষা আন্দোলন যেটা হয়েছে, হুম হুম। আপনি তো জানেনই তখন উর্দু ভাষা দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃত ছিল, আর বাংলা ভাষা ক্যাজুয়ালি সবাই প্র্যাকটিস করতো। তো আমরা এত বছর যাবত টেক্সট বুকে যা যা পড়ছি, অবভিয়াসলি লাস্ট লাস্ট রিজিমেই তো আমরা এগুলো পড়ছি। আর আমরা এসবের সত্যতাও জানি না এখন আসলে কি সত্য কিনা। যে বলা হয়েছে যে উর্দু ভাষা পাকিস্তানের যে এলিট শ্রেণী ছিল তারা নাকি আমাদের উপর জোর করে চাপাই দিতে চাইছে। আর আমরা বাংলা ভাষা আমরা ফ্রিলি প্র্যাকটিস করতে পারি নাই। তো যার জন্য নাকি আপনার আহ খুব সম্ভবত জিন্না সাহেব, আমি ভুলও হইতে পারি, উনি জি না নাকি স্যার। আমাদের উপর এই ভাষাটা চাপাই দেওয়ার জন্য আমাদের মধ্যে এক ধরনের রিভেঞ্জ নেচার তৈরি হয়েছে, স্ফুলিঙ্গ তৈরি হয়েছে, যার জন্য এই আন্দোলনটা তৈরি হয়েছে। আর যেটাকে লাস্ট রেজিম এত হলফ হলফ করে প্রমোশন করছে, তারপরে এক ধরনের মার্কেটিং করছে, ব্যবসা করছে ধরতে গেলে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? এই বাংলাদেশের যে ভাষার হিস্টোরিটা, উর্দুর সাথে যে ক্লাসটা, এটা আচ্ছা আচ্ছা, আসলে উর্দুর সাথে কিভাবে হয়েছে? বেসিক্যালি এটা কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস। আমাদের দেশে কিন্তু উর্দুর সাথে কোনো ক্লাস ছিল না। আমাদের উর্দুর ভাষাটা খুব ইন্টারেস্টিং কিন্তু। আচ্ছা, বলেন তো, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। পাকিস্তানে কত পার্সেন্ট লোক উর্দু ভাষা মাতৃভাষা হিসেবে বলে, বলেন তো? 50% এরকম যতটুকু জানি। 7%। মাত্র? শকিং, মানে ঠিক আছে। ভাবার মতো না। পাকিস্তানে যদি যান, পাকিস্তানে যে প্রদেশগুলি আছে তাদের পশতু, আমাদের যখন আমরা পাকিস্তানের অংশ হিসাবে আমরা যখন 47-এ আমরা ডিভাইডেড হয়ে যাই এবং আমরা পাকিস্তানের পার্ট হয়ে যাই, তো আমাদের লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ ছিল বাংলা, পুরো পাকিস্তানের সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, মাদার টাং স্পিকার হিসাবে, মাতৃভাষা হিসাবে। কারণ আমাদের বাংলাদেশের 95% মানুষ মাতৃভাষা হচ্ছে বাংলা। ওকে। আর ওদের, আর পুরো ওদের সেই মানে তখনকার পশ্চিম পাকিস্তানের 7% মানুষের মাতৃভাষা হচ্ছে উর্দু। উর্দু ভাষাটা যেটা ছিল, উর্দু ভাষাটা যেমন এখনো কিন্তু সাবকন্টিনেন্টে যদি যান, আপনি যদি দেখেন, আমার ইন্টারেস্টিং, আমি নেপালে গেলাম। আমি ওটার উপর আমার একটা ভ্রমণ কাহিনী আছে। আমি নেপাল এবং দার্জিলিং এ গিয়েছিলাম 90 দশকে। আমার উপর একটা ভ্রমণ কাহিনী, হিমালয় দুহিতার উষ্ণতা নামে আমার একটা ভ্রমণ কাহিনী বের হয়েছিল অনেক আগে। তো নেপালে গিয়ে আমি জুমার নামাজ পড়তে গেলাম, দেখি যে ওখানে খুতবা হচ্ছে উর্দুতে। শ্রীলঙ্কায় গেলাম, শ্রীলঙ্কায় দেখলাম যে মুসলমানরা অনেকেই উর্দু বলতে পারে। তো উর্দু ভাষাটা মুসলমানদের ওই রিজনে মুসলমানদের একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসাবে আহ, একটা একটা পরিচিতি লাভ স্যার, হয়েছিল উর্দু। লিঙ্গুয়া ফ্রাঙ্কাটা কি স্যার, একটু লিঙ্গুয়া ইংলিশে? ফ্রাঙ্কা মানে হচ্ছে কমন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা। যখন আমার ভাষা আপনি জানেন না, আপনার ভাষা আমি জানি না, তো আমরা কোন ল্যাঙ্গুয়েজে কথা বলবো? ইংলিশ। যেমন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, এখন আমি বেলজিয়ামে গেলাম, অথবা আমি গেলাম ফ্রান্সে, আরেকজন ওখানে সৌদি আরব থেকে আরেকজন আসলো, নেদারল্যান্ডস থেকে আরেকজন আসলো, অথবা নাইজেরিয়া থেকে আরেকজন আসলো, আমরা কোন ভাষায় কথা বলবো? ইংলিশে। ইংলিশে এই জন্য বলে ওয়ার্ল্ড লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তো যারা এই ভাষাটা সবাই বলতে পারে, এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে। আমি এটা বাংলা মানে প্রতিশব্দটা আমার জানা নেই। তো উর্দু ভাষাটার এরকম একটা স্টেটাস ছিল। তো তখন যেটা হলো, বাংলা পাকিস্তান যখন স্বাধীন হলো, ন্যাশনালিজম এমন একটা জিনিস, ন্যাশনালিজমের কারণে আমার মনে হয়, আমি আমি খুব মনে করি না যে জিন্না খুব ইল মোটিভ নিয়ে এটা করেছে, এবং ওনার কোনো ধারণা ছিল না বাংলাদেশের কালচার সম্পর্কে, বাংলা ভাষার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে। উর্দু যেহেতু, উর্দু ওনার নিজের ভাষা ছিল না, উনি তো, ওনার নিজের মাতৃভাষা তো উর্দু ছিল না। তো উনি যখন ওনার কাছে মনে হয়েছে যে আমরা একটা ইউনিফাইড পাকিস্তান করবো। এখন ইন্টারেস্টিং, আমরা তো এটাকে সবাই একসেপ্ট করি যে লিঙ্গুইস্টিক্যালি, কালচারালি পাকিস্তানের সাথে ওই আমাদের মিল নেই। না। ভৌগোলিক মিল তো নাই। কোন জায়গায় কমন? একটা জায়গায় কমন হচ্ছে আমরা সবাই মুসলমান। ঠিক আছে। এটা তো একটা আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড নেশন হয়েছিল, যদিও এটা আমাদের জন্য ভালো হয়েছে। যে আমরা যদি পাকিস্তানের অংশ না হইতাম তাহলে আমরা স্বাধীন বাংলাদেশ হতে পারতাম না। ঐতিহাসিকভাবে ইট ওয়াজ মানে আমাদের জন্য খুবই ভালো একটা ডিসিশন ছিল পাকিস্তান হওয়াটা। কিন্তু আসলে কিন্তু আমাদের তাদের সাথে অনেক পার্থক্য। আমরা কি খাই, তারা কি খায়, আমরা কি কাপড় পরি, তারা কি কাপড় পরে। ঠিক আছে। আমরা কি ভাষায় কথা বলি, তারা কি ভাষায় কথা বলে। উনি হয়তো চেয়েছিলেন, আমি খুব ডিটেল জানি না, উনি হয়তো চেয়েছিলেন একটা ইউনিফাইড পাকিস্তান, একটা ইউনিফাইড ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা হচ্ছে উর্দু, লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে থাকবে। তো উনি এসে, এখন সমস্যা হচ্ছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বড় পার্থক্য তৈরি হলো
এই ভাষাগতভাবে। ইন্ডিয়া কি করলো জানেন? ইন্ডিয়া দেখলো যে এতগুলি ভাষা, সব ভাষাকে স্বীকৃতি দিল। আপনি জানেন ইন্ডিয়ান কনস্টিটিউশনে 22 ল্যাঙ্গুয়েজেস আছে কনস্টিটিউশনে। আপনারা কি ইন্ডিয়ান রুপি কখনো দেখেছেন? জি স্যার। গুগলে গেলে ইন্ডিয়ান রুপি দেখলাম যে একটা জন 100 টাকা, 100 রুপি, 100 রুপির মধ্যে বিভিন্ন ভাষাতে, আসামিজ, বাংলা, এইভাবে অ্যালফাবেটিক্যালি 12-13টা ভাষায় ওই 100 রুপি, ওরা কে কি বলে ওই ওই ল্যাঙ্গুয়েজে ওদের স্ক্রিপ্টে লেখা আছে। যে মাল্টিলিঙ্গুয়ালিজম ইন্ডিয়ার একটা পার্ট। ইন্ডিয়াতে সবাই মানে একাধিক ভাষা জানে, মানে শিক্ষিত ইন্ডিয়ান একাধিক ভাষা জানে। ওরা কিন্তু কনস্টিটিউশনালি এইটাকে অ্যাকসেপ্ট করেছে যে ওদের যে 27টা স্টেট আছে, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা স্টেট ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে? আমাদের এখানে এসে করলো কি, উনি ইউনিফাইড ল্যাঙ্গুয়েজ করতে গেল। উনি যদি বলতো যে স্টেট ল্যাঙ্গুয়েজ, উর্দু স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলা স্টেট ল্যাঙ্গুয়েজ, বালুচি স্টেট ল্যাঙ্গুয়েজ, সিন্ধি, পশতু সবগুলো স্টেট ল্যাঙ্গুয়েজ, আর উর্দু, এটা যদি বলার চেষ্টা করতেন তাহলে প্রবলেম হতো না। উনি একটা ল্যাঙ্গুয়েজে বলে উর্দু অ্যান্ড অনলি উর্দু, দিস ইজ হিজ ল্যাঙ্গুয়েজ, উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাসটা কোথায় গেল? আমরা যে ভাষাটা বলি, তার মানে এই না যে বাংলা ভাষা বলা যেত না, যে কোয়েশ্চেনটা করেছেন তেমন না যে বাংলা ভাষা বলতে গেলে অ্যারেস্ট করা হতো। ইটস নট লাইক দ্যাট। হচ্ছে যে বাংলা ভাষাটাকে তারা মানে অফিসিয়াল লেভেলে বাংলা ভাষার স্বীকৃতি তারা দিতে চাচ্ছিল না, আর সেখানেই আন্দোলন শুরু করলো। আপনি যদি বাংলা ইতিহাস দেখেন, উর্দু ল্যাঙ্গুয়েজ শুরু হয়েছে কবে আর বাংলা কবে আসছে? বাংলা হচ্ছে 14th সেঞ্চুরির ভাষা। বাংলা ভাষাটা শুরু হয়েছে 14-15 সেঞ্চুরি থেকে। উর্দু হচ্ছে 17-18 সেঞ্চুরি থেকে উর্দু ভাষা ডেভেলপ হয়। তো এখন এটা যখন করতে গেল তখন বাংলাদেশের মানুষ প্রটেস্ট শুরু করলো, তখন প্রটেস্ট কিন্তু হয়েছে। এবং আমার আব্বা কিন্তু ওই ভাষা আন্দোলনে খুব ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। উনি ডাকসুর জিএস থাকা অবস্থায়, তারপরে তো মানে এটা নিয়ে 4 বছর আন্দোলন, কয়েক বছর আন্দোলন হলো, মানে 47 সালে আন্দোলন শুরু হলো। 48 সালে লিয়াকত আলী খান, আম, যে তখন প্রাইম মিনিস্টার ছিলেন পাকিস্তানের, উনি ঢাকায় আসলেন, ঢাকা ইউনিভার্সিটি তাকে রিসেপশন দেওয়া হলো। তখন ডাকসুর জিএস হিসেবে প্রথম বাংলা ভাষার দাবি করে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। বাংলা ভাষা রাষ্ট্রভাষা মানে কিন্তু উর্দুকে বাদ দিয়ে বলা হয়নি, উর্দুর পাশাপাশি বাংলাকে অ্যাকসেপ্ট করার ব্যাপারে বলা হয়েছে। প্রথম স্মারকলিপি প্রদান করা হলো। এটা লিখেছিলেন আব্দুর রহমান চৌধুরী নামে একজন খুব বড় ইন্টেলেকচুয়াল, এবং আমার আব্বা ওটা পড়েছিলেন। এবং ওটার ব্যাপারে তো আব্বা বলেছেন, খুব ইন্টারেস্টিং স্টোরি আছে যে লিয়াকত আলী খানের ওয়াইফ তার পাশে বসেছিলেন স্টেজে। তো আব্বা যখন স্পিচ দিতে গেলেন, তখন পিছন থেকে ওই তার ওয়াইফ বলছে যে ভাষার ব্যাপারে কিন্তু স্ট্রেট অ্যাওয়ে বলবা, আহ, যেটা বলার বলবে। তো তখন আব্বা যখন ওইটা মানে অ্যানাউন্স করলেন, সারা পুরো মানে যারা অডিয়েন্স ছিল সবাই হইচই করে এটাকে স্বীকৃতি দিল যে আমরা এটা চাই। তো এটার কারণে সে লিয়াকত আলী খান চালাক, সে ওই ভাষার ব্যাপারে কিছু বলেই নেই। তো ব্যাপারটা হচ্ছে যে আম, এইখান থেকে আন্দোলন শুরু হয়, এবং তারা এটাকে রিপ্রেশনের মাধ্যমে তারা আন্দোলন দমানোর চেষ্টা করলো। পাকিস্তানি আর্মিদের এটা কাজই হচ্ছে, তারা 47 থেকে শুরু করে আজ পর্যন্ত পাকিস্তান, আমি বলি পাকিস্তান একটা দেশ, পৃথিবীর সবচেয়ে বড় সেলফ ডিস্ট্রাকটিভ দেশ, এবং পাকিস্তান আর্মি পাকিস্তানকে শেষ করেছে। তখন সেই 47 সালে যে শুরু করেছে, এখনো তারা তাদের দেশকে